গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ক্লাস নাম্বার 57 57তম সেশনে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্সড জিকে প্র্যাকটিস করব। আমাদের জুলাই মাসে যে ক্লাস রুটিন থাকছে, আমার ক্লাস সকাল 7:30 থেকেই কিন্তু থাকছে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে তোমরা দেখতে পাচ্ছ। এমকেডি স্যার এটা 9:15 সকাল 9:15 থেকে ক্লাস ম্যাথমেটিক্স, এটা দেখা যাচ্ছে না তাই তো। যাই হোক, তো সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশন নামে আছে, এখানে তোমরা জয়েন করবে, এখানে তোমরা পাবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। এবং এখানে আমাদের নতুন যে ব্যাচগুলো শুরু হচ্ছে, তোমরা ইতিমধ্যেই দেখেছো যে এসএসসির ফর্ম ফিল আপ চলছে স্টাফ সিলেকশন কমিশনের। তো সেখানে ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে। এই ফাউন্ডেশন ব্যাচ তোমাদের এসএসসি জিডি, এমটিএস এবং সিএইচএসএল এর জন্য কিন্তু কার্যকরী হবে। প্রত্যেকটা বিষয় যেগুলো এখানে আছে, জিকে, জিএস, ইংলিশ, ম্যাথ, রিজনিং, এইগুলো কিন্তু আমরা চ্যাপ্টার ভিত্তিক করাবো। এখানে প্রত্যেকটা বিষয় জিকের মধ্যে তুমি যদি দেখো প্রচুর বিষয় আছে। সায়েন্সের মধ্যে আবার 3টে পার্ট আছে, লাইফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি। তুমি ইতিহাস পাচ্ছ, ভূগোল, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে। তো প্রত্যেকটা এই যে সাবজেক্টগুলো আমরা বললাম চ্যাপ্টার ভিত্তিক তোমরা আলোচনা পাবে, থিওরি প্লাস এমসিকিউ। পাশাপাশি ম্যাথমেটিক্স টাইপ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস তোমরা পাচ্ছ। ইংলিশটাও তেমন, রিজনিংটাও তেমন। একদম গঠনমূলক একটা ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। যদিও এর আগে আমাদের ব্যাচ ছিল, সেটা শেষ হয়ে গেছে প্রায়। এই ব্যাচ শুরু হচ্ছে জুলাই মাসের 9 তারিখ থেকে, 9th of জুলাই থেকে কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, 4 মাসের আমাদের এই ব্যাচ। 4 মাসের ব্যাচ, 1 বছর ভ্যালিডিটি তোমরা পাবে, অর্থাৎ অ্যাক্সেস পাচ্ছ 1 বছর। 4 মাসে টোটাল সিলেবাস আমরা কভার করব এবং 1 বছর তোমরা এই ব্যাচের অ্যাক্সেস থাকবে। ওই ক্লাসগুলো কিন্তু 1 বছর ধরে দেখতে পারবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ রিলেটেড আবার একটি প্র্যাকটিস ব্যাচ কিন্তু আমাদের শুরু হচ্ছে। এর আগে একটা প্র্যাকটিস ব্যাচ হয়েছিল, সেটা কিন্তু এন্ড হয়ে গেছে। এবার নতুন করে যেহেতু পরীক্ষা ওবিসি কেসের জন্য পিছিয়ে গেছে, যার ফলে কিন্তু আমরা তোমরা দেখতে পাচ্ছ শুধু প্র্যাকটিস ব্যাচই করাচ্ছে। কারণ ফাউন্ডেশন আমরা আগে করিয়েছিলাম, কিন্তু কানেক্ট রাখার জন্য সকলেকে পড়াশোনার মধ্যে যাতে থাকো তোমরা, ডাব্লিউবির উপরে আবার একটা প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে। এটাও কিন্তু জুলাই মাসের 9 তারিখ থেকে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি প্রয়োজন মনে করো অবশ্যই ব্যাচে ভর্তি হতে পারো। এবং এর পাশাপাশি আমাদের আরো অনেক ব্যাচ চলছে, কম্বাইন্ড ফাউন্ডেশন, এএনএম, জিএনএম, এসএসসি তো ফাউন্ডেশন দেখলে এটা নতুন ব্যাচ, ঠিক আছে। রেল প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, তো ডাব্লিউকেপি প্র্যাকটিস ব্যাচ, এগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি। এবং আমরা আজকের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, সহজ প্রশ্ন, বলো মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কোশ্চেন নাম্বার 1, মায়ানমার তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হবে? চোমালারি, পেড্রো তালাগালা, কেও প্রাডাং নাকি কাকাবোরাজি? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকের এটা কিন্তু সঠিক উত্তর করার কথা। যারা নতুন আছো হয়তো পারবে না, বাট আলটিমেট যারা ক্লাস করো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের বিভিন্ন প্রতিবেশী দেশ যেমন মায়ানমার, কাকাবোরাজি হচ্ছে, বা এটাকে মাউন্ট কাকাবো, স্পেলিংটা এরকম হয় HKAKABO। এটা কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে চোমালারি। পাশাপাশি তোমরা মনে রাখবে যে নেপাল মাউন্ট এভারেস্ট, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গর্ডিয়ান অস্টিন বা কেটুকে ধরা হয়। বাংলাদেশ তোমরা বিজয়রং পাবে, কেউ প্রাডং নামেও অনেক সময় আমরা দেখে থাকি। যাই হোক, পরবর্তী প্রশ্নে আমরা আসছি। মাদাম কুরি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন? মাদাম কুরি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন? কোশ্চেন নাম্বার 2, কি হবে এখানে সঠিক উত্তর? মাদাম কুরি এবং পিয়ের কুরি দম্পতি, তারা কিন্তু রেডিয়াম থেকে কি আবিষ্কার করেন? কোনটি থেকে রেডিয়াম আবিষ্কার করেন? পিচ ব্লেড থেকে।
U3O8। এই রেডিয়াম কিন্তু একটি তেজস্ক্রিয় পদার্থ, এটা কিন্তু তেজস্ক্রিয় বা তেজস্ক্রিয়তা দেখায়। রেডিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ, এবং এখানে একটা বিষয় মনে রাখবে, তারা কৃত্রিম তেজস্ক্রিয়তাটা আবিষ্কার করছেন, এবং মাদাম কুরি তাদের নামেই, কুরি হচ্ছে তেজস্ক্রিয়তার সিজিএস একক। তেজস্ক্রিয়তা দেখায় রেডিয়াম, তাই তো? এবং এই তেজস্ক্রিয়তার সিজিএস একক কি হয়? সিজিএস একক আমরা কি জানি? কুরি। এবং এসআই একক হচ্ছে বেকারেল। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, এসআই একক হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয় বিকিরণ শক্তির একক হচ্ছে রেম। তেজস্ক্রিয় বিকিরণ শক্তি, তার একক হচ্ছে রেম, REM। তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম কি? গাইগার মুলার কাউন্টার বা GM কাউন্টার। ঠিক আছে, ইনফরমেশন গুলো লিখে নেবে। যদি বলা হয় প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে, সেটা কিন্তু বেকারেল হবে। 1896-97 সাল নাগাদ তেজস্ক্রিয়তা বিষয়টা কিন্তু সামনে আসে, অর্থাৎ আবিষ্কৃত হয়। পরবর্তী কোশ্চেন, হোমরুল আন্দোলনের নেত্রী কে ছিলেন? হোমরুল আন্দোলন এর নেত্রী কে ছিলেন? সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী, জ্যোতিবা রাও ফুলে, অ্যানি বেসান্ট। তো হোমরুল মুভমেন্ট আমরা সালটা যদি দেখি 1916 সাল নাগাদ হচ্ছে, এবং এটা সাহিত্য শাসন এর জন্য প্রথম বিশ্বযুদ্ধের পরপরই শুরু হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, এবং অ্যানি বেসান্ট ছিল এর নেত্রী। আমরা বাল গঙ্গাধর তিলকের নামও পাচ্ছি, হোমরুল আন্দোলনের সঙ্গে তিনিও যুক্ত ছিলেন। পরবর্তী কোশ্চেন, কোনটি পেশি সংকোচনের সময় শক্তির যোগান দেয়? পেশি সংকোচনের সময় শক্তির যোগান দেয় কোনটি? এটিপি, ক্রিয়েটিনিন, ফসফেট, CAMP, অপশন ডি এ এবং বি উভয়। কোশ্চেন বোঝা যাচ্ছে? কোশ্চেন হচ্ছে যে কোনটি পেশি যখন সংকোচন হয় তখন শক্তির যোগান দেয়। তো সঠিক উত্তর কি হবে? অপশন এ এবং বি, এটিপি এবং ক্রিয়েটিনিন ফসফেট, এই দুটো উপাদান বলা হচ্ছে শক্তির যোগান দেয়। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 5, দেহ সঞ্চালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? দেহ সঞ্চালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? উত্তর কি হবে? মায়োলজি, অস্টিওলজি, নিউরোলজি, কাইনেসিওলজি। দেহ সঞ্চালন সংক্রান্ত বিদ্যা মায়োলজি। আমরা কি জানি? পেশি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মায়োলজি। নিউরোলজি স্নায়ু সংক্রান্ত বিদ্যা, এবং এখানে দেহ সঞ্চালন সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে কাইনেসিওলজি। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে যারা কানেক্ট আছে অপশন ডি যারা করেছো, তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বলের একক নয়? নিচের কোনটি বলের একক নয়? উত্তর কি হবে এখানে? নিচের কোনটি বলের একক নয়? বল অর্থাৎ ফোর্স। তাহলে এখানে আমরা বলের সিজিএস একক জানি কি? ডাইন। এসআই একক নিউটন। এটা কি বলের একক? আচ্ছা, পয়েস কিসের একক? পয়েস হচ্ছে সান্দ্রতার একক। সান্দ্রতার একক। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি, এটা কিন্তু বলের একক নয়। কেজি পার ইন্টু মিটার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু বলের একক। আমরা বল মানে কি জানি? এটা কিন্তু আমরা আলোচনা আগেও করেছি। বল মানে আমরা কি জানি? ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ। ভরের একক হচ্ছে তুমি কেজি লিখতে পারো, ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানেই হচ্ছে নিউটন। তাহলে এটা তোমরা প্রত্যেকে জানো। তাহলে অপশন ডি এখানে, পয়েস কিন্তু সান্দ্রতার একক। আচ্ছা, কোন যুদ্ধের পর ভারতে মুসলিম শক্তি প্রতিষ্ঠা হয়? কোশ্চেন নাম্বার 7, এখানে সঠিক উত্তর কি করবে? প্রত্যেকে বলো, কোন যুদ্ধের পর ভারতে মুসলিম শক্তি প্রতিষ্ঠা হয়? পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয়, তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, বাট এটা অনেক সময় তোমরা অপশনগুলো গুলিয়ে ফেলো, অনেকে ভুলভাল অ্যান্সার করবে, আমি জানি। তো এখানে মনে রাখবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ।
1192 সালে হয়। এখানে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করে, পৃথ্বীরাজ চৌহানকে হারায় এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করে এই যুদ্ধে। এবং তারপরে আমরা যদি দেখি যে ভারতে দাস বংশের সূচনা হচ্ছে, অর্থাৎ সুলতানি যুগ তারপরে শুরু হয়। সালগুলো এখানে মনে রাখতে হবে। পানিপথের প্রথম যুদ্ধ, সেখানে সালটা হচ্ছে 1526, বাবর ইব্রাহিম লোদিকে হারায়, মুঘল সাম্রাজ্য শুরু হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সাল, তরাইনের প্রথম যুদ্ধ 1191 সালে। পরবর্তী কোশ্চেনে আসছি, জীবাশ্ম দহন করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? জীবাশ্ম দহন করলে যে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় তার নাম কি? প্রত্যেকে বলো কি হবে এখানে রাইট অ্যান্সার। জীবাশ্ম দহন করলে যে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। CO2 কিন্তু প্রধান গ্রিন হাউস গ্যাস। পরবর্তী কোশ্চেন আসছি, ক্যাথোড রশ্মির নামকরণ কে করেন? ক্যাথোড রশ্মির নামকরণ কে করেন? ক্যাথোড রে এই নামকরণ কে করেন? রনজেন, রাদারফোর্ড, গোল্ডস্টাইন নাকি ফ্যারাডে? ক্যাথোড রে পরবর্তীকালে দেখা যাচ্ছে ইলেকট্রনের স্রোত। তো এই ক্যাথোড রশ্মি এর নামকরণ করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টাইন, অপশন সি। গোল্ডস্টাইন হচ্ছে প্রোটনের আবিষ্কারক। আমরা প্রোটনের আবিষ্কারক কিন্তু রাদারফোর্ডেরও নাম পাই। রাদারফোর্ড যদি গোল্ডস্টাইন না থাকে রাদারফোর্ড আমরা বলে থাকি, কারণ প্রোটন অ্যাকচুয়াল আবিষ্কার করে গোল্ডস্টাইন, পরবর্তীকালে রাদারফোর্ড নামকরণ করে প্রোটন। তো অনেক যাই হোক কাহিনী আছে, আমরা সেখানে যাচ্ছি না। উইলিয়াম রনজেনের নাম কোথায় পাচ্ছি? উইলিয়াম রনজেন এক্স রে আবিষ্কার করে। এক্স রে আবিষ্কার করে বিজ্ঞানী উইলিয়াম রনজেন, এক্স রে আবিষ্কার করে। ফিফা এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিস, নিউ ইয়র্ক, জুরিক নাকি বন, সুইজারল্যান্ডের? কোশ্চেনটা বোঝা যাচ্ছে? ফিফার হেডকোয়ার্টার কোথায় আছে? প্যারিসে নেই, নিউ ইয়র্কে নেই, জুরিক হবে, সুইজারল্যান্ডের জুরিক শহরে আছে ফিফার হেডকোয়ার্টার। বন জার্মানিতে রয়েছে, প্যারা অলিম্পিক এর হেডকোয়ার্টার রয়েছে। নিউ ইয়র্কে বহু সংস্থা হেডকোয়ার্টার রয়েছে। আমরা কিছুদিন আগে কিন্তু বেশ কয়েকটা হেডকোয়ার্টার নিয়ে আলোচনা করেছিলাম, যে নিউ ইয়র্কে আছে তোমার ইউনিসেফ, ইউনিসেফের হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে। আরো অনেক কিছু রয়েছে। ফ্রান্সের প্যারিসে রয়েছে ইউনেস্কোর হেডকোয়ার্টার আছে ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 11। IRDP প্রকল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়? IRDP এর ফুল ফর্মটা কি? IRDP এর ফুল ফর্ম কি বলো প্রত্যেকে? সঠিক উত্তর কি হবে এখানে? IRDP এর ফুল ফর্ম কি হবে? এটি চালু হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা শুরু হয় 1980 থেকে 85-এ। এখন এই IRDP এটা লঞ্চ হয় 1978 সালে, বাট এটা প্রথম গঠিত হয়, কিন্তু এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা অ্যাড হয় যদি আমরা বলি, আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আজ যখন আলোচনা করেছি দেখবে ইউটিউবে ফ্রি ক্লাস তোমরা পাচ্ছ। দুটি ক্লাস 5 প্ল্যান থেকে আমি করেছিলাম, পার্ট 1 পার্ট 2। আবার সে হয়ে গেছে 5-6 মাস, 4-5 মাস তো হয়েছেই। তো যাই হোক, সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে কবে? 1951 থেকে চলতে চলতে মিডিলে কিছু গ্যাপ রয়েছে। 1978 to 80, 1978 থেকে 80 এই সময় কিন্তু জনতা প্ল্যান থাকে বা রোলিং প্ল্যান। ঠিক আছে, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝখানে যখন কংগ্রেস সরকার থেকে হেরে যাচ্ছে, মোরারজি দেশাই সরকার, জনতা সরকার আসে 1977 থেকে 79, ওখানে 78 থেকে 80 পর্যন্ত একটা পরিকল্পনা চলে যেটা রোলিং প্ল্যান বলে, অর্থাৎ সেই সময় পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না। এই IRDP এটা গঠিত হয় 1978-এ, বাট এটি অ্যাড হচ্ছে 6 5-year প্ল্যানে গিয়ে এটা যুক্ত হয়, পরিকল্পনায় এটা অ্যাড করা হয়, 6 5-year প্ল্যানে অ্যাড হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? তো কনফিউশন তৈরি হবে, স্যার 1978 যদি হয় তাহলে ওই সময়
5 ইয়ার প্ল্যান তো ছিল না। 80 থেকে আবার শুরু হচ্ছে, কংগ্রেস সরকার যখন 79-তে আবার চলে আসছে তখন কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হলো 80-তে, এবং সেটা আইআরডিপিতে অ্যাড হয়ে গেল 5 ইয়ার প্ল্যানে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন নাম্বার 12, কোন মারাঠি ভাষায় ভগবদ গীতার প্রথম বিস্তারিত ভাষ্য লিখেছিলেন? কে মারাঠি ভাষায় ভগবদ গীতার প্রথম বিস্তারিত ভাষ্য লিখেছিলেন? রামদাস, তুকারাম, ধ্যানেশ্বর নাকি একনাথ? কোশ্চেনটা কি বোঝা গেল? অর্থাৎ ভগবদ গীতার মারাঠি ভাষায় অনুবাদ কে করে, সহজ করে বললে? মারাঠি ভাষায় ট্রান্সলেট কে করে? উত্তর হবে ধ্যানেশ্বর, অপশন সি। এটা কিন্তু রেলের কোশ্চেন, ঠিক আছে, রেল এনটিপিসি তে আসা কোশ্চেন। এগুলো কিন্তু আবার একবার আমি তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মিক্সড আছে এখানে, তোমরা পাবে। নিম্নের কোন উদ্ভিদ গমনে সক্ষম? কোন উদ্ভিদ গমনে সক্ষম? নর্মালি কি জানি, উদ্ভিদরা গমন করতে পারে না, তাই তো। গমন মানে এক স্থান থেকে অন্য স্থান, স্থান পরিবর্তনটাকে আমরা গমন বলে থাকি, চলন এর দ্বারা। চলন এবং গমন একটা চ্যাপ্টার তোমরা বায়োলজিতে পড়ে থাকবে নিশ্চয়ই, তো সেখানে আমরা এই বিষয়গুলো আলোচনা করে থাকি ইন ডিটেলসে। তো গমনে সক্ষম উদ্ভিদ আমরা এখানে বলবো ভলভক্স, এটি কিন্তু গমনে সক্ষম। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে? খুব ইজি কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, সংবিধান থেকে তুমি রেলের পরীক্ষা যদি দাও, হয়তো 2টো কোশ্চেন আসলো কি 3টি কোশ্চেন আসলো, কিন্তু এইটা কিন্তু রেলের পরীক্ষায় আসার প্রশ্ন। তুমি কিন্তু পারবে, একটু চেষ্টা করলেই পারা যায়। হ্যাঁ, যদি খুব কঠিন হয় সেটা সবার ক্ষেত্রেই কিন্তু কষ্টকর, খুব কঠিন হলে। কিন্তু ইন জেনারেলি যে কোশ্চেন গুলো হয় একটু পড়লে, সংবিধান অনেকে অ্যাভয়েড করে, 2-3 আছে কেন পড়বো, বাট 2-3 নাম্বার কিন্তু বিশাল একটা নাম্বার একটা কম্পিটিটিভ এক্সামে। একজন চাকরি পাচ্ছে, একজন পাচ্ছে না, এদের মধ্যে তুমি যদি প্রশ্ন করো স্যার ডিফারেন্সটা কত, ওই 1 নাম্বার বা 0.33, এই হচ্ছে ডিফারেন্স। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরো 100-র মধ্যে পরীক্ষা হলো, 80 গেল কাট অফ, কথার কথা 80 গেল কাট অফ। যে 79.6 পেয়েছে সেও কিন্তু চান্স পেল না, বা যে 79 পেয়েছে সেও কিন্তু চান্স পাবে না, যে 80 পেয়েছে সে চান্স পাচ্ছে। অর্থাৎ যে ডিফারেন্সটা তৈরি হয়, তোমরা 1 নাম্বারটাকে গুরুত্ব দেবে। 360 নম্বর আর্টিকেল এখানে মনে রাখবে, আর্থিক জরুরি বা ফিনান্সিয়াল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল। 356, 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, এবং 359 ন্যাশনাল এমার্জেন্সির সময় যে মৌলিক অধিকারগুলো স্টপ রাখতে পারে রাষ্ট্রপতি, আর্টিকেল 20 and 21 ছাড়া, সেটা কিন্তু 359 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। প্রত্যেকে আমি মুখে বললাম, এগুলো নোট করে নেবে যারা প্রথম শুনছো। তাহলে কি বললাম বুঝতে পারছো? পরীক্ষায় 1 নাম্বারটা কিন্তু বিরাট ব্যাপার। তুমি সারা বছর পড়ছো, ঠিক আছে, ইতিহাস, ভূগোল, পাশাপাশি সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, পলিটি, ইকোনমি, এতগুলো পড়ে কটা কোশ্চেন তুমি পাচ্ছ? পরীক্ষায় তুমি যদি রেলের পরীক্ষা দাও 40টি জিকে পাবে, তার মধ্যে 9টা-10টা সাবজেক্ট। তুমি যদি পার সাবজেক্ট হিসাব করো তাহলে কটা হচ্ছে? 10টা সাবজেক্ট যদি ধরি, 4×10 = 40, এভারেজ 4টি করে কোশ্চেন আসছে। এবার কোনোটাই হয়তো ইতিহাস থেকে 5টা আসলো, ভূগোল থেকে 6টা আসলো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5টা আসলো, ইতিহাস পলিটি থেকে 2টো আসলো, ইকোনমি থেকে 2টো আসলো, এরকমও তো হয়, তাই না? তো যাই হোক, ওটা বড় কথা নয়। তাহলে 1-2 নাম্বারটা কিন্তু বিশাল ব্যাপার, যেটা অ্যাভয়েড করলে হবে না। সংবিধান থেকে একটু পড়লেই তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে যে পরীক্ষায় দেবে। পরবর্তী কোশ্চেনটা এটাও কিন্তু রেলের পরীক্ষায় আসা প্রশ্ন, সাল মেনশন না থাকলেও রেলের পরীক্ষা আসা প্রশ্ন। 1815 সালে এখানে কে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হন? কোশ্চেন নাম্বার 15, ভারতের সার্ভেয়ার জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? কলিন ম্যাকেঞ্জি, জর্জ এভারেস্ট, টমাস অ্যাডামস, জেমস রেনেল। কোশ্চেন নাম্বার 15 রাইট অ্যান্সার কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, কলিন ম্যাকেঞ্জি।
নোট করে নেবে যেগুলো অজানা আছে। নিম্নলিখিত কিবোর্ড শর্টকাটগুলির মধ্যে উইন্ডোজ 10-এ ডেস্কটপ ডিসপ্লে এবং এটি হাইড করতে কি ব্যবহৃত হয়? কোন শর্টকাট মেথড ব্যবহার করা হয়? এখন উইন্ডোজ 11-এ চলে এসছে, যাই হোক উইন্ডোজ 10 নিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসেছিল যে এই উইন্ডোজ সিস্টেমের শর্টকাট কিটা কি আছে। আমরা কি জানি? কন্ট্রোল প্লাস সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল প্লাস এস সেভ। আমি একটা কম্পিউটার নিয়ে ক্লাস করেছিলাম, মাসখানেক হয়ে গেছে, একটু দেখে নেবে। ওখানে বেশ কিছু শর্টকাট কিন্তু রেখেছিলাম, বা তুমি একটু গুগল সার্চ করলেই কম্পিউটার শর্টকাট কি পরপর চলে আসবে লিস্ট। ঠিক আছে, একটু খাটতে হবে, নিজেকে বুঝতে হবে যে তোমার দরকার, ওই জন্য তুমি পড়ছো। সব স্যাররা পড়িয়ে দেবে এটা কিন্তু নয়। দায়িত্ব সব কিন্তু স্যারেদের থাকবে না, তোমার নিজস্ব দায়িত্ব সব থেকে বেশি। কারণ তুমি পরীক্ষা দেবে, তুমি চাকরি করবে, ঠিক আছে, সেখানে কেউ ভাগ নিতে যাবে না, এটা মাথায় রাখবে। তো দায়িত্ব সবসময় তোমার বেশি। এই যে পড়ানো হচ্ছে, তোমার যেগুলো হবে না সেটা তুমি বুঝতে পারছো। আমরা ভার্চুয়ালি কানেক্ট আছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এটা অফলাইন ব্যাচ নয়, অনলাইন। তো আধুনিক দিন দিন আরো আধুনিক হচ্ছে সিস্টেমগুলো, তো সেটাকে তোমার নিতে হবে। ও ভালো লাগে না বললে হবে না। অনলাইনে হচ্ছে এর পজিটিভ কিছু, নেগেটিভ দিক সব বিষয় কিন্তু থাকে। এখানে পজিটিভ দিকটা তোমরা কি বাড়ি বসে দেখতে পাচ্ছ। পড়তে গেলে যে সময় লাগে, যাতায়াত, যেতে আসতে যে সময় পাশাপাশি, তার পাশাপাশি তোমার শ্রম এবং মানি সব কিন্তু ব্যয় হয়। অনলাইনের সিস্টেমটা হচ্ছে এইগুলো কিন্তু তুমি বাঁচাতে পারছো, সময়গুলো, আলটিমেট সময়টাকে তুমি সেভ করতে পারছো। টাকা পয়সা ভাড়া যাই হোক সেটা বড় কথা নয়, কিন্তু টাইমটা সব থেকে বড় কথা, সময়টা সব থেকে দামি। যাই হোক, তাহলে সময়টাকে কাজে লাগাতে হবে, নিজের দায়িত্বে বুঝতে হবে। পরীক্ষা তুমি দেবে, রেলের পরীক্ষা হোক, যে পরীক্ষায় হোক, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আগে তোমাকে দেখে নিতে হবে, নয়তো কিন্তু তুমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবে না। আচ্ছা, আমরা আমাদের এন্ড থেকে যতটা সম্ভব চেষ্টা করি, আমরা চেষ্টা করি ভ্যারাইটিস টাইপের ব্যাচ আনতে। দেখতে পাচ্ছ মাঝে রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে আমরা ব্যাচ করিয়েছি, কারণ তোমাদের জানা দরকার এগুলো। পরীক্ষায় বসার আগে অবশ্যই অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা উচিত। সিন্ধু সভ্যতার সময়কালে কারুশিল্প তৈরির জন্য যে খোলগুলো লাগতো, সেই খোল, ঠিক আছে, বা স্ট্রাকচার যেগুলো আমরা বলে থাকি, এগুলো কোথায় পাওয়া যেত, জায়গার নাম কি? রেলের কোশ্চেন। খোলগুলো পাওয়া যেত নাগেশ্বর। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা, অগ্নাশয়ের ওজন কত? প্যানক্রিয়াস, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি প্যানক্রিয়াস, অগ্নাশয় এর ওজন কত? 1.3 কেজি, 300 গ্রাম, 65 থেকে 75 গ্রাম, আচ্ছা 200 থেকে 230 গ্রাম। মানব দেহের ভিতরে যে অগ্নাশয় থাকে সেই কথাই কিন্তু বলা হচ্ছে। এটা মনে রাখবে, মানব দেহের অ্যাভারেজ আর কি ওজন যদি আমরা দেখি 65 থেকে 75 গ্রামের মধ্যে থাকে। অগ্নাশয় একটা গ্ল্যান্ড, তো অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয় অগ্নাশয়। এটা কিন্তু মিক্সড ব্লাড নামে আমরা জানি, মিশ্র গ্রন্থি। এটা থেকে যেমন হরমোন নিঃসৃত হয়, তেমন কিন্তু উৎসেচক সেটাও কিন্তু নিঃসৃত হয়, ঠিক আছে, যেটা আমাদের পাচন ক্রিয়ায় সাহায্য করে থাকে। তো অগ্নাশয় যেটার অবস্থান যদি বলো বৃক্কের উপরে থাকে, বৃক্ক বা কিডনির উপরে থাকে অগ্নাশয়, এবং এটার সাইজ যদি আমরা দেখি 15 থেকে 25 সেন্টিমিটার মতো হয়। 15 থেকে 25 সেন্টিমিটার মানে কত তুমি নিজেই বুঝতে পারবে। এটা অ্যাভারেজ সাইজ, ঠিক আছে। 15 সেন্টিমিটার মানে কত, এইটুকু হবে। তো এর ওজনটা হচ্ছে 65 থেকে 75 গ্রাম। মানব দেহের মাথার ওজন কত? 1.3 কেজি, মানে 1300 গ্রাম মতো হয়। একটা হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম কাছাকাছি হয়। একটি অত্যন্ত লবণাক্ত জলাশয় যার নাম হচ্ছে মৃত সাগর, যেটাকে ডেড সি বলা হয়, এটি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা। উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর কি করবে? ডেড সি, এটি কোন মহাদেশে অবস্থিত? মৃত সাগর
এটি অবস্থিত হচ্ছে এশিয়া মহাদেশে। অপশনে যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন কার দ্বারা? বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে আছে? শ্রী জ্ঞানেশ কুমার। রাজীব কুমার চেঞ্জ হয়ে গেছে। 26তম নির্বাচন কমিশনার কি হবে? জ্ঞানেশ কুমার বর্তমান ভারতের চিফ ইলেকশন কমিশনার। তিনি 26তম চিফ ইলেকশন কমিশনার। এই 25-এ নিযুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি মনে রাখবে যে নির্বাচন কমিশনার নিযুক্ত হয় ভারতের রাষ্ট্রপতি দ্বারা। ওকে, রাষ্ট্রপতি দ্বারা, এবং তাদের পদের মেয়াদ থাকে 6 বছর। 6 ইয়ার কিন্তু তাদের পদের মেয়াদ থাকে। একজন নির্বাচন কমিশনারের পাশাপাশি আরো দুজন কিন্তু সহকারী, সহকারী বলো আর যাই বলো, দুজন নির্বাচন কমিশনার থাকে, সহকারী বলতে পারি আমরা। আরো দুজন কিন্তু থাকে, একজন মুখ্য থাকে এবং তার সঙ্গে আরো দুজন থাকে। আচ্ছা, বর্তমানে আমাদের যে ব্যাচ গুলো চলছে ফাউন্ডেশন 5.0 এসএসসির ফাউন্ডেশন নিউ ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে, এবং এই ব্যাচে কিন্তু প্রথম কয়েকটা দিন ডিসকাউন্ট থাকে। 1749 দেখতে পাচ্ছ, প্রাইস কিন্তু কম আছে। তুমি যদি এখন ভর্তি হও দেখবে অন্তত এর থেকেও তুমি 200-300 মনে হয়, আমার ঠিক খেয়াল নেই, দেখে নেবে, এর থেকেও কিন্তু ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, এটা কিন্তু পরে 1 সপ্তাহ পরে এটা কিন্তু হয়ে যাবে, কি 3 দিন পরে, যাই হোক। ডাব্লিউবিপি নিউ ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে, 9 তারিখ থেকে, এই মাসের 9 তারিখ থেকে শুরু হচ্ছে ডাব্লিউবিপি কেপির নিউ ব্যাচ। কোশ্চেন নাম্বার 21, মানুষের দৃষ্টি নিম্নের কিরূপ? মানুষের দৃষ্টি নিম্নের কিরূপ হয়? একনেত্র, দ্বিনেত্র, অপশন ডি, অপশন সি এ এবং বি উভয়, অপশন ডি কোনোটাই নয়। মানুষের দৃষ্টি কেমন হয়? একনেত্র দৃষ্টি কাদের হয়? বিভিন্ন প্রাণীদের, গরু, ছাগল দেখবে দুই দিকে চোখ আছে, একদিক থেকে একদিকে দেখছে, অন্য চোখ দিয়ে অন্যদিকে দেখছে, এটা হচ্ছে একনেত্র দৃষ্টি। আর দ্বিনেত্র মানে হচ্ছে তোমার, আমরা দুটো চোখ দিয়ে একটা জিনিস দেখছি, মানুষের দৃষ্টি হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। কোশ্চেন নাম্বার 22, ড্যাশ হলো ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার দ্বীপরাষ্ট্রের উত্তর ভাগের জাফনা জেলার মধ্যবর্তী একটি প্রণালী। এখানে কোন প্রণালীর কথা বলা হচ্ছে? বেরিং, মালাক্কা, হরমুজ। হরমুজ নামটা তোমরা শুনে থাকবে, কয়েকদিন আগে সংবাদে ঘুরছে, ইরানের ওখানে আছে হরমুজ প্রণালী। তো আমাদের শ্রীলঙ্কার কথা বললে পক প্রণালী এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশন ডি। পরবর্তী অ্যান্সার কোশ্চেন, চারমিনার কে নির্মাণ করেন? এগুলো ইতিহাসের মানে কি বলবো, একবারে সেই গোড়ার কোশ্চেন, এগুলো পরীক্ষা আসে। চারমিনার কে, কুতুব মিনার কে, বিভিন্ন ধরনের স্থাপত্য নিদর্শন কে কে নির্মাণ করে? চারমিনার, এটা তুমি যদি দেখো কোথায় আছে, অবস্থান যদি দেখো হায়দ্রাবাদে আছে। ঠিক আছে, হায়দ্রাবাদ। কুলি কুতুব শাহ হচ্ছে চারমিনার নির্মাতা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 24, নিম্নলিখিত কোনটি জিডিএফসিএফ এর পূর্ণরূপ বা ফুল ফর্ম? এই ধরনের কোশ্চেন রেলে থাকে, দেখবে একটা দুটো এরকম ফটোমটো থাকবেই। তো যারা পরীক্ষা দিয়েছো অনেকে জানো, যারা দাওনি তারা কিন্তু একটু খেয়াল রাখতে পারো, বিভিন্ন ধরনের অ্যাব্রিভিয়েশন, ফুল ফর্ম পরীক্ষা আসে। জিডিএফসিএফ হচ্ছে অপশন এখানে সি, গ্রোস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফরমেশন। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। গতদিনের হোমওয়ার্ক এটি ছিল। জিলবার্ট বিল বিতর্ক কত সালে হয়? এটি 1883 সালে লর্ড রিপনের সময়। আজকে এটা হোমওয়ার্ক থাকলো, সংবিধানের কোন পার্ট 3-তে কি বিষয় বলা হয়েছে। 26টি কোশ্চেনের মধ্যে তোমার কটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের যে ক্লাসগুলো আছে ফ্রি ক্লাস, দা ওয়ে অফ সলিউশন টিডব্লিউএস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা পাচ্ছ, সাবস্ক্রাইব করে সাথে থাকো, এবং পেড কোর্স পাচ্ছ টিডব্লিউএস একাডেমি অ্যাপে। যদি প্রয়োজন মনে করো অবশ্যই ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।